আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। চা করলাম, তারপরে একটু এই যে বাটার দিয়ে পাউরুটিগুলো একটু মেখে খেলাম, হালকা করে আর কি টিফিন করলাম। আর এদিকে আজকে রাইস করব, জানো তো। আর রাইসের জন্যে যা যা সবজি লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। আর চালটা তোমার হচ্ছে মোটামুটি 500 মতো আছে। আর এই যে পেঁয়াজগুলো, এগুলো সব বাপন ছাড়িয়েছে। আর মাংসটা ভালো করে খুব একটা পিস করতে পারিনি, জানো তো, যেখান থেকে নিয়ে এসছে এবড়ো খেবড়োভাবে পিস করে দিয়েছে। আর এর মধ্যে একটা ডিম দিয়েছি, ভেঙে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিলাম তোমার 1 চামচ আদা। এবার অল্প করে একটু লবণ দেব। লবণ দেওয়ার পর আসলে আমি, জানো তো, মশলা করেছি কিন্তু কাঁচা লঙ্কাটা না দিতে ভুলে গেছি, ওই জন্য কাঁচা লঙ্কাটাকে আবার একটু বেটে নিলাম। আর চিকেনটা কিছুক্ষণ মশলাগুলো মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে অল্প তেলে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে কাঁচা লঙ্কাটা, আর এটাই দিচ্ছি তোমার চিলি সস দিয়েছি, সোয়া সসও দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে টমেটো সসটা। আর এই দেখো মাংসগুলো আমার মোটামুটি সব ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে আমি রাইসের ভাজা সবজিগুলো ভাজছি আর কি। গাজর আর বিনসগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর কাজু কিশমিশটা দিলাম। তো এগুলোকেও একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো এগুলো কি সুন্দর ফুলেছে। দুটো ওভেনে জ্বেলেছি, ওদিকে বাপন চিলি চিকেনটা করছে, আমি এদিকে রাইসটা চাপিয়েছি। তো এই যে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কি সুন্দর করে ছাড়িয়েছে দেখো, একটা একটা করে। আর এর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে তারপরে মশলা আদাটা দিলাম আর কি। আর এবার হচ্ছে সয়া সস, চিলি সস এগুলো দেব। তো আমি বললাম যে 12টার মধ্যে আজকে আমি রান্না শেষ করব, ওই জন্যই দুটো ওভেন জ্বালা হয়েছে, যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় রান্নাটা। আর না হলে না একটু রেস্ট নিতে পারবো না, জানো তো, কদিনই খুব খাটাখাটনি যাচ্ছে। আর কি সুন্দর হয়েছে দেখো, একদম ঝরঝরি। আর একটা একটা এই ভাতটা করা খুব মুশকিল, জানো তো, একটু এদিক ওদিক হলে না গলে যায়। আর এখানে 1 চামচ ঘি দিয়েছি, আর ওপরে পরে একটু শেষে ছড়িয়ে দেব। আর মোটামুটি সাদা তেলেই বানালাম এটা। তো আমার হয়ে গেছে রাইসটা কমপ্লিট। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বাপনকে খেতেও দিয়ে দিয়েছি। আসলে আমি ভাবলাম খুব সুন্দর করে ভিডিওটা করব, সাজালাম, কিন্তু ও খাবার দেখলে না একদম থাকতে পারে না। ও বসে পড়লো, আমার ভালো করে ভিডিওটা বানানোই হলো না। মিষ্টি একটু হালকা করেই দিয়েছি, তো বলছে খেতে খুব স্বাদ হয়েছে। তো এখন হচ্ছে দুপুরে একটু রেস্ট নিলাম, তারপরে যাচ্ছি হচ্ছে সন্ধ্যার দিকে একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি, মেমারিতে যাব। আর হচ্ছে ওর মামার বাড়ি বিলসরা, তো সেখানে ছেলেটা যাবে, তো ওকে নামিয়ে দেব, দিয়ে আমরা যাব মেমারিতে। এখন আমাদের যে গ্রামের ঠাকুর যেটা বাড়ারিতলা, সেখানে এসেছি, এখানে ঠাকুর প্রণাম করে যাব। আসলে এখানেই গাড়ি আমাদের আসবে, যার জন্য ঠাকুরতলায় যে আমাদের গাড়ি চলে এসছে। আর আমরা জামনা দিকে হয়েই যাচ্ছি আর কি। তো একটু রাইস ছিল, আর নষ্ট হবে, কে খাবে না খাবে, ওই জন্য আমি আবার এখানে কাকুর দোকানে বাপি বসেছিল, বাপিকে দিয়ে গেলাম, ফোন করে দিয়েছিলাম আগে থেকে। আর এই যে কাকার ছেলে, ওর সাথে একটু গল্প গুজব হলো। তারপরে বঁইশিতে আমরা একটু ফুচকা খেলাম। আর এখানে জানো তো খুব সুন্দর বেকারির বিস্কুট পাওয়া যায়, ওই বেকারির বিস্কুট নিলাম। আর কেক রোল, কেকগুলো দারুণ দুর্দান্ত খেতে হয়, ওটাও একটা নিলাম। আর এই যে মেমারিতে চলে এসেছি। দেখো লাইনটা, শুধু দেখো কিভাবে মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছে, ভাবা যায়। এখানে যদি লাইন দিয়ে ঠাকুর দেখব তাহলে কলকাতায় যেতে কি হয়েছে, যদিও কলকাতায় আমাদের আসলে পাস থাকে, অসুবিধা হয় না, কিন্তু এইভাবে ঠাকুর দেখা, নমস্কার, এই রাস্তাটা ধরলে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। দেখো এবার বউকে গোলাপ ফুল পরাবো সব। এই একটা দাও গো, বউ পুরনো হয়ে গেছে, কম দামে একটা দাও। এটা হচ্ছে মেমারির একটা পুজো মণ্ডপ, প্রথমে এখানে এলাম, তো একটু ছবিও তুললাম। আর ওখানে হচ্ছে কয়েকজন চেনা পরিচিতের সাথে আমাদের দেখা হলো, মানে আমার মাসির ছেলেরা সব গিয়েছিল, তাদের সাথে সব দেখা হলো। আর তার মধ্যেই কিছুটা হাঁটাহাঁটির পর আমার পায়ের অবস্থাটা একবার দেখো। আসলে এই পামশুগুলো পরে আসতে আমি ভুলে গেছি, সামনে এগুলো ছিল, এগুলোকেই পরে এসছি। তো বাপন কি ভাগ্যি চেঁচামেচি করেনি, গুরু রক্ষা করেছে আমায়। তো এই যে ও আবার অনেকগুলো ব্যান্ডেড নিয়ে এলো, তো যেন আমি সারা রাতই হাঁটবো,
তো বললে বিশ্বাস করবে না, ব্যান্ডেডটা দিয়ে আমার পাটা অনেকটা ঠান্ডা হলো, জ্বালা কমলো। এখনও অনেকগুলো ঠাকুর দেখা বাকি। আর হাঁটতে হাঁটতে আর একটা পুজো মণ্ডপে এলাম। এত সুন্দরভাবে এটাকে বানিয়েছে, না দেখলে, নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না, না ক্যামেরায় ধরা সম্ভব, না বলে ভাষায় বোঝানো সম্ভব। এই পুজো মণ্ডপটা একেবারে স্বপ্নের মতো। প্রবেশ পথেই চোখ আটকে গেল বিশাল হাতি আর গণেশের মূর্তিতে। রং আর শিল্পীর সাধনা, মানে হাতিটার গায়ে ছিল সূক্ষ্ম অলংকার। মণ্ডপের আলো আর ধূপের গন্ধে একদম জীবন্ত হয়ে উঠেছিল। এমন নিখুঁত কাজ সত্যি না যদি নিজে চোখে দেখতাম না, বিশ্বাসই করতে পারতাম না, এত নিখুঁত কাজ। তো এই ঠাকুর দর্শন করার পর বললাম যে চলো এবার ফিরতে হবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এর মধ্যেই বাবন পেয়ারা কিনছে এখানে। আর আমরা হাঁটতে হাঁটতে একদম মেমারি স্টেশনে চলে এসেছি। তো এই দেখো এখানে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর এখানে এই বাচ্চাটা একটা ছবি তুললো। বাপন দেখেনি, দেখলে এখুনি থাবড়াতো। আমি আর কিছু বলিনি, কারণ এখুনি চেঁচামেচি আরম্ভ করে দেবে। তো চলো এখানে যেতে যেতে বাপন আবার একটু শরবত খেলো, খেয়ে আবার এগুই একদম কাছাকাছি চলে এসেছি। এগুলো বোধহয় রেল কোয়ার্টার, এর পেছন দিয়ে এদিক দিয়ে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো এদিকের জায়গাটা। এখানেই আমাদের গাড়ি আছে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে কৌশিক ভাইয়ের সাথে, আমাদের গ্রামেরই ছেলে। ও এখানে বোধহয় ঘুমিয়ে গেছে না কি করছে জানি না, দেখি চলো কি করে কৌশিক ভাই। এই যে তার একটা বন্ধুকে পেয়েছে, গাড়ির মধ্যে বসে সব গল্প করছিল। এখন ঘড়িতে বাজে 11টা। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে আমি চাবি খুলছি। তো খাওয়া দাওয়া করে আসার কথা ছিল, কিন্তু বাপনের শরীরটা ভালো নয়, যার জন্য আর খাওয়া দাওয়া করিনি। ও বাড়ি এলে ঘরের ভাতই খেতে ভালোবাসে, সেই জন্যে পোস্ত ছড়িয়ে আলু ভেজেছি, আর আলু ভাতে জল ঢেলে ভাত খাবো। আর এদিকে আমার জিনিসপত্র যা ছড়িয়ে আছে দেখো, দেখলে অবাক হবে কি অবস্থা হয়ে আছে সব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ঘড়িতে বাজে এখন হচ্ছে 12টা। আর এই যে আমরা এখন খেতে বসেছি।